আমরা আলোচনা করব একটি ছোট গল্প নিয়ে, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। গল্পটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসে। খুব সুন্দর গল্প। আগে গল্পটির বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনে নিই, তারপর এর প্রশ্ন উত্তর সম্পর্কেও আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা, এবং যিনি পেশায় একজন বহুরূপী। বহুরূপী বলতে কি বোঝায়? যারা বিভিন্ন রূপ বা বেশ ধারণ করেন এবং এই রূপ বা বেশ ধারণ করে অর্থ উপার্জন করেন, এটাই তাদের পেশা। নিজেদের অন্য রূপে সাজিয়ে দর্শকের সামনে প্রদর্শন করা, এটাই হচ্ছে তাদের পেশা। তো হরিদা হচ্ছেন একজন বহুরূপী, এবং গল্পে দেখা যাচ্ছে যে তিনি সপ্তাহে একদিন করে এই বহুরূপীর সাজ সেজে রাস্তায় বের হন। যেমন চকের বাস স্ট্যান্ডের কাছে তিনি পাগল সেজে হাতে ঢিল ছুঁড়ে যাত্রীদের দিকে ছুটে যাচ্ছিলেন, সেরকম আমরা তাকে দেখতে পাই দয়াল বাবুর লিচু বাগানে পুলিশ সেজে দাঁড়িয়ে থাকতে, যেখানে স্কুলের ছেলেরা লিচু চুরি করতে আসে এবং হরিদা তাদেরকে ধরেন পুলিশ সেজে। তারা সত্যিকারের পুলিশই ভেবেছিল, এবং স্কুলের হেডমাস্টার সেই 4টে ছেলেকে ছাড়াতে আসে, তখন তিনি হেডমাস্টারের কাছ থেকে 8 আনা ঘুষও নিয়েছিলেন পুলিশ সেজে। পরের দিন সেটা হেডমাস্টার যখন জানতে পারেন, তখন তিনি খুব একটা অখুশি হননি, তার বেশ মজাই লেগেছিল হরিদার এই অভিনয়টা দেখে। হরিদার সব থেকে বেশি রোজগার হয়েছিল বাইজি সেজে। সন্ধেবেলা সবাই যখন দোকানে আড্ডা দিচ্ছে, বাজার জমে উঠেছে, সেই সময় তিনি বাইজি সেজে হাতে একটা ফুলের সাজি নিয়ে বেরিয়েছিলেন। তো এই অপূর্ব সুন্দরী বাইজিকে নূপুর পরে যেতে দেখে অনেকেই মুগ্ধ হয়েছিল, এবং সেদিন তার রোজগার হয়েছিল সব থেকে বেশি। তো এইভাবে তিনি অর্থ উপার্জন করেন, এটাই তার জীবিকা। কিন্তু এতে তার যে খুব একটা সচ্ছলতা জীবনে আসে তা কিন্তু নয়। এবং গল্পে এরকমও উল্লেখ রয়েছে যে অনেক সময় দেখা যায় হরিদার ভাতের হাঁড়িতে শুধু জলই ফুটছে, ভাত আর নেই। তো এই হরিদার কিছু বন্ধু বান্ধব রয়েছেন, যার মধ্যে কথক একজন। তো এনারা প্রত্যেকদিন সন্ধেবেলা হরিদার বাড়িতে গিয়ে গল্প গুজব করেন। তো একদিন হরিদার বাড়িতে এসে তার বন্ধুরা তাকে জানায় যে তাদের গ্রামের একজন অবস্থাপন্ন গৃহস্থ, একজন বড়লোক ব্যক্তি যার নাম জগদীশ বাবু, তার বাড়িতে নাকি একজন সন্ন্যাসী এসে কয়েকদিন ধরে রয়েছেন, এবং সেই সন্ন্যাসী নাকি হিমালয়ের কোনো এক গুহায় থাকেন। তার বয়স 1000 বছর পেরিয়ে গেছে, এবং তিনি শুধুমাত্র একটি হরিতকি খান সারা বছরে, এছাড়া সারা বছরে তিনি আর কোনো খাবার খান না, শুধু একটাই হরিতকি খান। তো এই কথাটা শুনে হরিদা অবাক হয়ে যান, এবং আরও কথক এবং তার বন্ধুরা গল্প করেন যে এই ব্যক্তি নাকি সহজে কাউকে পায়ের ধুলো দেন না, এই পায়ের ধুলো খুব দুর্লভ, পাওয়া যায় না। শুধুমাত্র জগদীশবাবু পায়ের ধুলো পেয়েছেন। কি উপায়ে? তিনি নাকি সেই সন্ন্যাসী চলে যাওয়ার আগে তাকে একটি খড়ম দেন, যে খড়মটি সোনার বোল লাগানো ছিল বা সোনা দিয়ে বাঁধানো ছিল। সেই খড়মটি সন্ন্যাসীর পায়ে পরিয়ে দেওয়ার সময় সন্ন্যাসীর পায়ের ধুলো জগদীশবাবু পান, এবং তার সাথে সন্ন্যাসীকে নাকি তিনি 100 টাকা দক্ষিণা হিসেবেও দিয়েছেন, বা উপহার হিসেবে বা যাই বলো দিয়েছেন, 100 টাকা তীর্থযাত্রার জন্য বা যাই হোক, এবং সেটাও সন্ন্যাসী গ্রহণ করেছেন। তো এই পুরো গল্পটা শুনে হরিদা একটু গম্ভীর হয়ে যান। তার গাম্ভীর্যের কারণ কিন্তু গল্পে উল্লিখিত নেই, কিন্তু আমরা ধরে নিতে পারি যে একজন সন্ন্যাসী হয়ে সোনার বোল লাগানো জুতো নেওয়া বা 100 টাকা নেওয়া, এগুলো কিন্তু খুব একটা শোভনীয় জিনিস নয় বা উচিতও নয়। তো সেটা ভেবেই কি হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? সেটা কিন্তু গল্পে উল্লিখিত নেই। মোট কথা হরিদা তখন বলেন যে আজ সন্ধেবেলা তোমরা সবাই জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থেকো, আমি একটা জবর খেলা দেখাবো। তো সন্ধেবেলা কথক এবং তার বন্ধুরা জগদীশবাবুর বাড়িতে যান। জগদীশবাবু কিন্তু বেশ কৃপণ, তার কাছ থেকে কথক এবং তার বন্ধুরা স্পোর্টসের জন্য চাঁদা আদায় করতে যান, এবং তারা অপেক্ষা করতে থাকেন যে হরিদা একটা খেলা দেখাবেন বলেছেন জগদীশবাবুর বাড়িতে, হরিদা কখন আসবেন সেই অপেক্ষা করতে থাকেন। তো কিছুক্ষণ বাদে দেখা যায় জগদীশবাবুর বাড়িতে একজন বিরাগী এসেছেন। সেই বিরাগী কিন্তু মোটেই রুদ্রাক্ষ পরা, গেরুয়া বসনধারী, বাঘের ছাল গায়ে দেওয়া বিরাগী নয়। তিনি একজন খুব সাধারণ একটা ছোটখাটো বেটে ব্যক্তি, যিনি একটা সাদা উত্তরীয় গায়ে দিয়েছেন, তার খালি গা, সাদা উত্তরীয় গায়ে দেওয়া একটা ছোট ধুতি, এবং কাঁধে একটা ঝোলা, হাতে কমণ্ডলু, এরকম ভাবে একজন আসেন। তো তাকে দেখে জগদীশবাবু তো মুগ্ধ হয়ে যান, মানে তার চেহারা থেকে, তার চোখ থেকে একটা অদ্ভুত জ্যোতি বেরোচ্ছিল। তো হরিদাকে দেখে এই যে কথক এবং কথকের বন্ধুরা যারা হরিদার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, তারাও বুঝতে পারে না যে এটাই হরিদা। তাদের মনে হয় হরিদা এরকম কি করে হতে পারে, হরিদার চোখ থেকে ওই রকম জ্যোতি কিভাবে বেরোতে পারে।
তো যখন হরিদা আসেন, হরিদাকে দেখে জগদীশবাবু প্রথমেই বলে ওঠেন আসুন। তো তখন হরিদা বলে ওঠেন, মানে ওই বিরাগী বেশে হরিদা বলে ওঠেন যে আপনি 11 লক্ষ টাকার অহংকারে আমাকে আসতে বলছেন, আপনি নিজে নেমে আমার কাছে আসতে পারছেন না। তো সেটা শুনে জগদীশবাবুর ভীষণ অনুশোচনা হয় এবং তিনি সিঁড়ি দিয়ে নেমে বিরাগীর কাছে যান। বিরাগীকে তিনি জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে বিরাগীর সেবা করতে পারেন। বিরাগী শুধু তার কাছে এক গ্লাস জল চান মাত্র। তো বিরাগী আরো বিভিন্ন উপদেশ প্রদান করেন, যেমন তিনি বলেন যে মানুষের সব থেকে বড় সুখ হচ্ছে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, এই কথা বিরাগী বলেন। তো আরো এই ধরনের নানা রকম জ্ঞানের কথা, নানা রকম পারমার্থিক কথা, বিভিন্ন রকম আধ্যাত্মিক কথা হরিদা বলতে থাকেন, যেগুলো শুনে তার বন্ধুদের নিশ্চয়ই ধারণা হয় যে ইনি হরিদা নয়। হরিদা এত সুন্দর কথা কি করে গুছিয়ে বলতে পারে, কখনোই সম্ভব নয় হরিদার পক্ষে এই কথাগুলো বলা। কিন্তু তারপরে যখন জগদীশবাবু হরিদাকে বলেন জগদীশবাবুর বাড়িতে কিছুদিন অতিথি হিসেবে থাকতে, তখন হরিদা সেটাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন। কারণ হরিদা বলেন যে আমার কাছে আকাশ রয়েছে, মাটি রয়েছে, সেখানে আমি তোমার দালান ঘরে কেন থাকতে যাব। জগদীশবাবু হরিদার পায়ের কাছে 101 টাকা প্রণামী দেন, কিন্তু সেটাও হরিদা নেন না এবং সেটাকেও অবহেলায় তুচ্ছ করে তিনি চলে আসেন। হরিদা সম্পর্কে গল্পে আমরা আরো জেনেছি যে তিনি চাইলেই যে কোনো জায়গায় কোনো চাকরি জোগাড় করতে পারতেন, সেটুকু দক্ষতা তার মধ্যে হয়তো ছিল, কিন্তু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট ধরাবাঁধা নিয়মে কাজ করা বা কারোর অধীনে কাজ করা, এটা হরিদার ঠিক পোষায় না। তো তাই জন্য তিনি স্বাধীনভাবে নিজের জীবিকা বেছে নিয়েছেন। তাতে হয়তো জীবনে অভাব আছে, কিন্তু তিনি শান্তিতে আছেন। তো তার এই জীবিকা সঠিকভাবে বেছে নেওয়া, এটাকে বলা হয়েছে নাটকীয় বৈচিত্র্য। মানে তার জীবিকাটা খুব অদ্ভুত, খুব নাটকীয়, যা মানুষের মনের রোমাঞ্চ জাগিয়ে তুলতে পারে, একটা শিল্প, খুব সাধারণ জীবিকা নয় তার। তো তিনি জগদীশবাবুর সেই টাকাটা হেলায় তুচ্ছ করে বেরিয়ে আসেন, তার জীবনে এতটা অভাব থাকা সত্ত্বেও। তখনও কিন্তু হরিদার বন্ধুরা বিশ্বাস করতে পারছিল না যে হরিদাই বিরাগী বা বিরাগী হরিদা। তারপর কিছুক্ষণ বাদে তারা সমস্ত চাঁদা ফাদা আদায় করে যখন হরিদার বাড়িতে যায় এবং গিয়ে হরিদাকে জিজ্ঞাসা করে যে হরিদা, আজকে আপনি জগদীশবাবুর বাড়িতে যাবেন বলেছিলেন, গেলেন না, ওখানে জানেন আজকে কি ঘটেছে, আপনি গেলেন না কেন? কিন্তু ঢুকেই তারা দেখতে পায় যে হরিদার ঘরে সেই উত্তরীয়টি রয়েছে, সেই ঝোলাটি পড়ে রয়েছে, সেই ঝোলাটির মধ্যে একটি গীতা ছিল, সেই গীতাটিও রয়েছে। তখন তারা বুঝতে পারে যে হরিদাই বিরাগী। তখন তারা হরিদাকে জিজ্ঞাসা করে যে কি হলো ব্যাপারটা, যদি আপনি বিরাগী সেজে গেছেন তাহলে যখন জগদীশবাবু 100 টাকা দিচ্ছিলেন, 101 টাকা দিচ্ছিলেন, তখন কেন আপনি সেটা নিলেন না? তাহলে তো আপনার অভাব ঘুচে যেত। এবং হরিদাও কিন্তু জগদীশবাবুর বাড়িতে যাওয়ার আগে তার এই বন্ধুদেরকে বলেছিল যে এবার মারি তো হাতি, লুটি তো ভান্ডার, মানে এই 2 টাকা 5 টাকা করে রোজগার করে আমার আর চলছে না, জগদীশবাবুর বাড়িতে খেলা দেখি আমি বেশ আজকে মোটা টাকা আদায় করে নেব। তো সেই জন্য তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে যে আপনি তাহলে টাকাটা নিলেন না কেন? তখন হরিদা বলেন যে আমার না ইচ্ছা করলো না, সন্ন্যাসী হয়ে আমি টাকা ফাঁকা স্পর্শ কি করে করি, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ তিনি ছিলেন একজন বিরাগীর দেশে। তো বিরাগীর দেশে থাকাকালীন টাকা স্পর্শ করলে এই বিরাগী ব্যাপারটার অপমান হতো। বিরাগী মানে কি? বৈরাগ্য, সমস্ত মোহ থেকে মুক্ত হওয়া। তো তাহলে একজন বিরাগীর অপমান হতো যদি তিনি বিরাগী হয়ে টাকা স্পর্শ করতেন। বৈরাগ্য ধর্মের অপমান হতো যদি তিনি সেই টাকাটা নিতেন লোভে পড়ে। আর 2 নম্বর হচ্ছে তিনি আসলে বহুরূপী, তিনি তো সত্যিকারের বিরাগী নন। তো তিনি যদি বিরাগী সেজে হরিদা জগদীশবাবুর থেকে টাকা নিয়ে নিতেন তাহলে তার পেশারও অপমান হতো, তাহলে তার পেশার ক্ষেত্রে এটা একটা অসততা বলে প্রতিপন্ন হতো। তো সেই জন্য হরিদাই টাকাটা নিলেন না। এবং এক্ষেত্রে কথক এবং তার বন্ধুদের বক্তব্য ছিল যে অদৃষ্ট হরিদার এই ভুল কখনো ক্ষমা করবে না। এই টাকাটা নিয়ে অনায়াসে তার জীবনে বেশ কিছুদিনের জন্য সচ্ছলতা তিনি আনতে পারতেন, কিন্তু তিনি আনলেন না। এটাকে হরিদার ভুল বলে মনে হয়েছে তার বন্ধুদের। এই হচ্ছে গল্প। গল্পটিতে আমরা হরিদাকে নিয়েই পুরোটা দেখতে পাই। হরিদাই হচ্ছে মূল চরিত্র, হরিদাকে কেন্দ্র করেই পুরো গল্পটি হচ্ছে। তো এখানে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, যেমন গল্পটি শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। তো এই সন্ন্যাসীর কথা শুনে কেন হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন তার উত্তরটা আমি পড়াতেই বলে দিয়েছি। 2 নম্বর, হরিদার জীবনে কেন চাকরি করা হয়ে ওঠেনি, এটা একটা প্রশ্ন হতে পারে। 3 নম্বর, সন্ন্যাসী বিরাগীর যে পোশাক, বিরাগীর যে আচরণ, তার বর্ণনা দাও।
তার যে ডায়লগগুলো রয়েছে সেগুলো কোটেশন হিসেবে ইউজ করা যেতে পারে এবং তার পোশাক আশাকের বিবরণ এগুলো দেওয়া যেতে পারে। আর এই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে তার শিল্প, ঢং বলতে এখানে আর্ট, তার পেশা। তার পেশাটা তো একটা শিল্প। সব শিল্পতে, সব পেশাতে শিল্প থাকে না, কিন্তু একটা চাকরিতে যে শিল্প থাকবে এমনটা নয়, কিন্তু তার যে পেশাটা, তার যে জীবিকাটা, সেটা একটা শিল্প। তো তিনি টাকা নিলে তার সেই শিল্পের বা তার সেই পেশার অপমান হতো। তো এই উত্তরটাও কিন্তু আমি পড়াতে পড়াতে মোটামুটি বলে দিয়েছি। তো এই কোয়েশ্চেনগুলো এর থেকে ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের রিডিং পড়তে হবে, ভেতর থেকে শর্ট কোয়েশ্চেন আসবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হরিদার চরিত্র। তো চরিত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি ভীষণ সততা আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। নিজের পেশার প্রতি ভীষণভাবেই শ্রদ্ধাশীল, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার পেশাকে অপমান করতে চাননি, সেই জন্যই টাকাটা নেননি। আচ্ছা, তিনি তার সাথে কিন্তু জ্ঞানী। তার এই যে জ্ঞান, সেটা কিন্তু এতদিন তার বন্ধুরা জানতো না। জগদীশবাবুর বাড়িতে যখন তিনি বলছেন যে পরম সুখ কাকে বলে জানেন, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তিনি যখন জগদীশবাবুকে বলছেন যে আমি আপনার ঘরে থাকতে যাব কেন, আমি আপনার থেকে টাকা নিতে যাব কেন, আমি যার চরণে পড়ে আছি সে কি আপনার থেকে কিছু কম? অর্থাৎ ঈশ্বরের কথা বলছেন, প্রকৃতির কথা বলছেন, এই ব্রহ্মাণ্ডের কথা বলছেন, সেখানে কিন্তু আমরা তার জ্ঞান দেখতে পাচ্ছি। তাছাড়া তিনি ভীষণ স্বাধীন চেতা, তাই জন্য এই ধরা বাঁধা গণ্ডিতে কাজ করা, 10টা 5টা ডিউটি, এই জিনিসটা তিনি পছন্দ করেন না, কারোর অধীনে কাজ করা পছন্দ করেন না। এগুলি হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য। ঠিক আছে? আর গল্পটা কেমন লেগেছে জানিও। গল্পটা অবশ্যই ভালোভাবে রিডিং পড়বে। আমি পড়ানোর সময় তার প্রতিটা লাইন ধরে ধরে পড়াতে পারি না, তাহলে তো একটা ভিডিও মোটামুটি 1 ঘন্টার হয়ে যাবে। তো ভালো করে রিডিং পড়বে, খুঁটিয়ে পড়বে, যে জায়গাগুলো মনে হবে ইম্পর্টেন্ট মনে হচ্ছে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, সেখান থেকে শর্ট কোয়েশ্চেন তৈরি করবে। আর বড় কোয়েশ্চেন কি কি ইম্পর্টেন্ট সেটা তো আমি বলেই দিলাম। কেমন লাগলো জানিও, কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করো।